তো আমি পড়ছি এই ঘটনাটি যেভাবে লিখেছেন। ডিয়ার রাসেল ভাইয়া, আমার নাম শ্রাবন্তী। আমি কানাডার টরন্টো সিটিতে থাকি। আমি আগেই সরি বলতে চাই ইমেলটা বাংলিশে টাইপ করার জন্য। প্রথমে আমি আপনাকে বলতে চাই যে একটা ইমেইলে সেন্ড করা ঘটনা আপনি যতটা ভালো করে বলতে পারেন, ন্যারেট করতে পারেন, হয়তো আমি স্টুডিওতে এসে এভাবে বলতে পারবো না। তাই ইমেইলটা রেকর্ড না করে টাইপ করে পাঠাচ্ছি যেন ঘটনাটি আপনি সব লিসনার্সদের শোনাতে পারেন। আমি লাস্ট 5 ইয়ার্স ধরে ভূত এফএমের একজন বিগ ফ্যান। অনেকবার চেয়েছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সটা ভূত এফএমের সাথে শেয়ার করতে, কিন্তু তা হয়ে ওঠেনি। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়। আমাদের বাসা ঢাকার রামকৃষ্ণ মিশন এলাকাতে। পুরনো বাড়িগুলোর মধ্যে আমাদের বাসা একটি। ছোট থেকে অদ্ভুত সব কাণ্ড শুনে দেখে আমরা বড় হয়েছি। আমাদের কাছে এগুলো খুব নর্মাল এখন। যেমন ছাদে কারো হাঁটার শব্দ পাওয়া, হঠাৎ কারো ডাক শুনতে পাওয়া, কোনো অদ্ভুত নয়েজ হওয়া। যাই হোক, আসল ঘটনায় আসি। আমি এবং আমার বড় বোন 2009 সালে আমাদের কাজিনের বিয়ের জন্য বাংলাদেশ ভিজিট করি। বাংলাদেশ যেতে না যেতে এই গ্রাম থেকে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় আমাদের সাথে দেখা করতে আসে। আমরাও ওনাকে দেখে খুশি হই। গ্রামের মানুষের মতো তিনিও আমাদের প্রতি খুব আদর ভালোবাসা দেখাচ্ছিলেন। আমাদেরকে পানি এনে খাওয়াচ্ছিলেন, আমাদের মাথায় হাত বুলিয়ে কথা বলছিলেন, এমনকি আমার কাছে এসে বলেছিলেন, তোমাদের কোনো কাপড় আমাকে দিতে পারবা? আমি গ্রাম থেকে পরার কোনো কাপড় আনেনি। এটা একজন বলছিলেন। আমি বা আমার বোন 2 সেকেন্ডও টাইম না নিয়ে নিজের একটা সালোয়ার কামিজ সেট ওনাকে দিয়ে দিই। এসব কিছু একদিন বিকেলের মধ্যেই হয়েছে। সেদিন সন্ধ্যাতেই আমার মা কানাডা থেকে কল করে আমার বোনকে বলে, শোনো, তুমি আর শ্রাবন্তী কিন্তু সাবধানে থাকবে। গ্রাম থেকে রাশেদা যদি আসে তাহলে ওকে যত পারবা ইগনোর করবা। ওর দেয়া কিছু খাবা না, ওকে নিজেদের মাথায় হাত বুলাতে দিবা না, আর ওর নিজেদের কোনো কাপড় চোপড় দিবা না। ওদের ফ্যামিলিতে ওরা জিন পালে, তাবিজ করতে পারে, দূরে থাকবা ওদের থেকে। আমার বোন এটা শুনে কি বলবে বুঝতে পারছিল না। সে মাকে জানায় যে তুমি যা যা করতে মানা করেছো আজকে সারাদিন ধরে তাই করেছি আমরা। রাশেদাকে আজকে সকালেই আসছে রাশেদা, এবং সারাদিন আমাদের সাথে আমাদের দুজনকে অনেক আদর করেছে, মাথায় হাত বুলিয়ে পানি দিয়েছে, আর শ্রাবন্তীর কাছে এক সেট সালোয়ার কামিজও চেয়েছে, যা শ্রাবন্তীর সাথে সাথে বের করে তাকে দিয়েছে। মা শুনে পুরো শকড। বলছে, যা হওয়ার হয়েছে, এবার ইগনোর করো, ওকে? আমি আমার বোন মার কথায় ফলো করব বলে ডিসাইড করলাম। পরের দিন সকালে রাশেদা আমাদের কাছে টাকার সাহায্য চাইল। আমার বোন তাকে বলল, এখন টাকা নাই, পরে এসো তুমি। ও বলল, আচ্ছা, আমি জুলাইয়ের শেষের দিকে আসব আবার। আমরা আর সেটা মাথায় নেই না, আর সেও চলে গেল। আমার কাকু আমাদের ডেকে বলল, তোরা মাত্র গ্রেড 11 আর 12 পড়িস, এখনো স্টুডেন্ট, তোরা কেন রাশেদাকে ফিনান্সিয়ালি হেল্প করবি? ওকে অলরেডি আমি অনেক টাকা দিয়ে সাহায্য করেছি। তোদের থেকে আবার নিতে চাইলে মানা করবি, এটা আমার আদেশ। আমরা 2 বোন কাকুর কথায় মানব বলে ডিসাইড করলাম। যাই হোক, জুলাই মাসের শেষের দিকে বিয়ের সব ফাংশন স্টার্ট হয় ওদের বাসায় গুলশানে। আমরা ঠিক আগে দিয়ে গুলশানে চলে যাই, এবং জুনের 1 থেকে মিড জুলাই পর্যন্ত সব ঠিক ছিল। সানা আপুর বিয়ের দিন সকালে আমরা সেই গ্রামের আত্মীয় রাশেদা আমাদের থেকে সাহায্য নিতে আমাদের বাসায় যাই। সেখানে গিয়ে উনি জানতে পারেন আমরা বিয়ে উপলক্ষে গুলশানে স্টে ওভার করছি। রাশেদা আমাদের বড় কাকিকে ফোর্স করেন তিনি যেন আমাদেরকে বিয়ে বাড়িতে ফোনে করে জানায় যে রাশেদা সাহায্য নেওয়ার জন্য গ্রাম থেকে এসেছে। আমার বোন তখন কলটা রিসিভ করে খুব শান্ত হয়ে তাকে জানায়, দেখো রাশেদা, আমরা খুব লিমিটেড অ্যামাউন্ট নিয়ে এসেছিলাম, বিয়ের মধ্যে টুকটাক খরচ করে আমাদের টাকা শেষ, এবার তোমাকে কোনো হেল্প করতে পারবো না। এটা শুনে রাশেদা একটা কথা না বলে ফোনটা হ্যাং আপ করে। আমার বোন আমি খুবই অবাক হলাম ভেবে যে এটা কি ধরনের বিহেভিয়ার। যাই হোক, সানা আপুর বিয়ের সব ফাংশন খুব ভালো মতোই শেষ হয়। ওর ফাংশন শেষ করে আমি আর আমার বোন এন্ড অফ জুলাই আমাদের বাসায় চলে আসি। বাসায় ঢোকার পর মনে হলো যে কিছু তো অন্যরকম লাগছে। ফ্ল্যাটটা 2 উইকসের মধ্যে কেমন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমরা 2 বোন একটি জিনিস ফিল করেও একজন আরেকজনকে জানালাম না কি ফিল করছি। একদিন আমাদের 2 বোনের মধ্যে ছোটখাটো আর্গুমেন্ট হয়।
আমরা ডিসাইড করি দুইজন দুই রুমে ঘুমাবো। কথা মতো সেদিন রাতে আমরা ঘরে চলে যাই আর আমার বোন তার রুমে চলে যায়। লাইটটা অফ করা মাত্র আমি এমন ফিল করা শুরু করলাম যেন কেউ রুমে বসে আছে, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আমি চোখটা বন্ধ করলে মনে হচ্ছে সামনের সোফাতে কেউ অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার এমন মনে হচ্ছিলই যে কেউ আমাকে দেখছে। মনে হচ্ছিল চোখটা খুললেই আমি কাউকে দেখে ফেলবো, আর সেটা হয়তো আমি সহ্য করতে পারবো না একদম। এমন করে একদিন 2 দিন পার হয়ে যায়। রাত হওয়া মাত্র ভয় লাগতে শুরু করে, কিন্তু আমার বোনের সাথে শেয়ার করলাম না। একদিন মাঝরাতে ঘুমের মধ্যে একটা সাউন্ড আমার কানে আসতে শুরু করে। কেউ রান্নাঘরে পাতিল বা কিছু একটা জোরে জোরে ঘষছে বা টানছে। আস্তে 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 সাউন্ডটা এত বেড়ে যায় যে ঘুম একদম ভেঙে যায়। আমি এত সাহসী না যে কিউরিয়াস হয়ে রান্নাঘরে দেখতে যাব। আমি তো সাহস পাচ্ছিলাম না চোখটা খুলবো, কারণ চোখ খুলে অন্ধকারে যা আমার সোফায় বসে থাকে রোজ রাতে সেটাকে যদি দেখে ফেলি সেই ভয়ে। আর রান্নাঘরে তো নয়েজটা বেড়েই যাচ্ছিল। খুব সাহস করে চোখ বন্ধ রেখেই বালিশের নিচে হাত দিয়ে সেলফোনটা বের করলাম। সেটায় লাস্ট ডায়ালে আমার বয়ফ্রেন্ড ছিল। ওকে চোখ বন্ধ করে লাস্ট ডায়াল ভেবেই কল দেই। ও পিক করার পর ভয়ে কেঁদে ওকে জানায় যে রান্নাঘরে খুব জোরে পাতিল টানার শব্দ আসছে। ও নিজেও ফোন লাইনে থেকে সাউন্ডটা শুনতে পায়। আমাকে সাজেস্ট করে যে সূরা পড়ার জন্য এবং সাউন্ডটাকে ইগনোর করার জন্য। চোখ বন্ধ করে সূরা পড়ার ট্রাই করি, কিন্তু এত ভয়ের মধ্যে সূরা পড়াও কঠিন লাগছিল। একটা টাইমে খুব বিকট শব্দ করে কিচেনে পাতিল পড়ার এবং তার জোরে জোরে ঘোরার সাউন্ড হয়। তার কিছুক্ষণ পর সব থেমে যায়। বাকি রাত জেগেই ছিলাম আর আমার বয়ফ্রেন্ড ফোনটা ডিসকানেক্ট না করে আমার সাথে পার করে। সূর্য ওঠার পর কোনো এক সময় আমি ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর রাতের ইনসিডেন্টটা মনে পড়ে, আর সাথে সাথে আমি রান্নাঘরে যাই। যে দেখি রান্নাঘরের ঠিক সেন্টার ফ্লোরের ওপরে একটা পাতিল পড়ে আছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি থাকলো না যে রাতে যা শুনেছিলাম তা সব সত্যি। এখানে বলে রাখা বেটার যে পুরো ফ্ল্যাটটিতে শুধু আমি আর আমার বোন ছাড়া আর কেউ ছিল না, এমনকি কোনো কাজের লোকও না। আমি আর ওয়েট না করে সাথে সাথে আমার বোনের কাছে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম রাতে 3টা থেকে 4টার দিকে রান্নাঘরে এত জোরে জোরে সাউন্ড হলো, তুমি শুনেছো কিনা, ঘুমাইছিলা? আমার বোন খুব অবাক হয়ে বলে, আমি তো ওই টাইমে জাগা, আই ওয়াজ অন দ্য ফোন। এত জোরে সাউন্ড হলে আমি শুনবো না কেন? তারপর ও আমাকে বলা শুরু করে যে তোমাকে তো কয়েকদিন একটা কথা বলি নাই, তুমি ভয় পাবা বলে। সানা আপুর বিয়ের পর বাসায় ফিরে এসে আমার রাতে অনেক ভয় লাগে। মনে হয় কেউ আমাকে ফলো করছে আর পিছনে দাঁড়িয়ে থেকে সারা রাত দাঁড়িয়ে আছে। আমি ঘুমাতে পারি না, কারণ এই রুমে আরো অন্য কারো আমি প্রেজেন্স ফিল করি। এটা শুনে আমি স্পিচলেস হয়ে যাই এবং আমি ওকে জানাই যে আমিও এক্স্যাক্টলি এই ফিলিংটাই আমার হয় প্রতি রাত্রেবেলায়। এই ঘটনার পর আমাদের আর একা থাকার সাহস হয়নি। সেদিন থেকে রোজ সন্ধ্যায় আমি আর আপু, আমার বোন, সেই বাসাতে তীব্র আগরবাতির গন্ধ পেতে থাকি। অনেকের মাঝে বসে থাকলেও একটা স্পেসিফিক টাইমে আমি আর আমার বোন শুধু স্মেলটা পেতাম। বাকিদের জিজ্ঞেস করলে তারা বলতো এমন কোনো গন্ধ তারা পাচ্ছে না। এমন হতে হতে শেষে বাবা মাকে কানাডাতে কল করে ব্যাপারটা জানাই। বাবা শুনে তার খুব ভালো বন্ধুর কথা আমাদেরকে জানায়, যে যিনি খুবই ধার্মিক এবং এসব ব্যাপারে তিনি আমাদের হেল্প করতে পারবেন। আমি আর আমার বোন কোনো ওয়েট না করে সেদিন তার বাসায় যাই এবং তাকে সব খুলে বলি। তিনি সব শুনে বলেন যে আমাদের সেই আত্মীয় আমাদের ওপরে রাগ করে কিছু একটা করেছে, আমাদেরকে শুধু ভয় দেখানোই তার লক্ষ্য। ক্ষতি করার থাকলে আরো অনেক কিছু করে ফেলতে পারত। সে আমাদের কিছু স্পেসিফিক সূরা আর দোয়া পড়ার সাজেস্ট করেন এবং বলেন যে তিনিও আমাদের জন্য দোয়া করবেন। সেদিন তার বাসা থেকে ফিরে এসে মনে হচ্ছিল যে আমাদের বাসাটা পজিটিভলি অন্যরকম লাগছে। আচ্ছা, এবং পজিটিভলি অন্যরকম লাগছে। বাকি যেই কয়েকদিন বাংলাদেশে ছিলাম আমরা, দিনে বা রাতে কোনো সময় আর কি কিছু অ্যাবনর্মাল লাগেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই, এবং ভালো থাকবেন। শ্রাবন্তী, ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। আসল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে। হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনাটা বলবো সেটা বরিশালের একটি জায়গা।
নামটি বলছি না, বরিশালে যে জায়গাটার ঘটনা হলো, তার যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না, সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো। এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ওই ইমাম সাহেবরা, উনি যেটা করতেন, উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন। কেন এটার কারণও আমি সবার লাস্ট সবাইকে জানাবো। কেন বললাম ছিলেন, উনি তো আছেন। আচ্ছা, তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেদিন ওনার বাসা থেকে খুব প্রেশার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেলে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা, তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন, এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকি ওয়াক্তের। আচ্ছা, তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন, এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলেন। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। আচ্ছা, কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে খুঁজে পাওয়া যায়নি, মানে ওখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে এসে চিন্তা করলেন যে যাক, এখন রাস্তা হাঁটাতে কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, রাস্তাতে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টাখানেক, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন না। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা, এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা, লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাই একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন, খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি, কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা, তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভিতরে ঢুকছে ততই আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছি। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু চলে আসছেন, হ্যাঁ ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলেই মসজিদ পাবেন, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন, এবং মোটামুটি তার রাস্তার মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, আর কথায় এমন মসজিদ আমি কখনো দেখিনি। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো, তিনি ডিসিশন নেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিজ্ঞেস করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর, কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম
যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না নাকি? আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সে মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়ে, এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেয়ে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতের নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষে ঢুকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান করেছে তার সামনে। একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই, গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেখানে ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিট, সবসময় এক কাতার নরমালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষ হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল রান্না কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে করছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি না, জীবিত আছি তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রুহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনি জামাত পড়ান, মানে হঠাৎ যখন উনি ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার সেটা শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরে নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। আঁকড়ে ধরলো, সবাই মনে করছে যে তাকে হার্ম করছে না, আঁকড়ে ধরলো তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা, এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে, তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। মসজিদ থেকে সে বের হয়ে একজনের হেল্প নিয়ে যেই জায়গায় তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন সেই জায়গায় চলে যান। আচ্ছা, এখন যাবে হচ্ছে নদীর দিকে, তার টার্গেট। তো অন্ধকারের মধ্যে সে মনে আছে যে এই জায়গা দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা লোক, একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ওই যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল, যে সেটার হাতে এত টেম্পারেচার কেন, বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বুঝলেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস পারলে আমার জন্য অসুবিধা হবে যাওয়ার পথে। আসলে একটু লেন্দি করে ফেল, মানে লেন্দি কোনো সমস্যা নেই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় ঘুমন্ত অবস্থা। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপর বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে, যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমাই যাবো, আর আগে কোথাও যাবো না, পিছনে ব্যাক করবো না, এখানেই থাকি। সকাল হলে তো সকাল তো হবেই, তার সব বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে।
কিছু কয়েকদল মানুষ অনেকগুলা লাগে। আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম তাদের হাইট বা তাদের মধ্যে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলো মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা দাঁড় ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে। এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়ে। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখেছে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের, তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। চমৎকার একটা ঘটনা এটা, তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখাও না বা নিজেরাও ভয় পেও না, তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। তো এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতর ঢুকে গেল হঠাৎ করে। মানে ওনার কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা, আর আলী হাসান সাহেব যে ইমাম সাহেবের ঘটনা করছে সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকারের মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার মতো হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা, এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেল সেও কনফার্ম করলো ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা, প্রায় 3 ঘন্টার মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার সিন্ধি বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ঠেলে তিনি, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায় যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। এত খারাপ ঘটনা ঘটবে সেটা তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, লাশটা ফোলা এবং ফাঁপা। তো তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনায় শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে গেছি ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময়। ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয় এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশটা উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায়নি, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই দুহা পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে খালি ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চলো আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম।
তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই, তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলেও তো পেতাম। আমি থাকলে হয়তো বা সে পানিতে জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা ছিল, আছিল, এখনো পর্যন্ত আছে। তো এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নেই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল, হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী আসাদ সাহেব মারা গেছেন। 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। লিসেনারদেরকে সবাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা আমি আমার যে জেলা রাজবাড়ীতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা, তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়ীতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা সূত্রপাত আর কি। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, এই পেশায় উনি ছিলেন আর কি ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। কবর খোঁড়েন আর কি, গোরখোদক বলতে আমরা স্থানীয় ভাবে যেটা বলি আর কি, উনি গোরখোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেওয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সব কবর খুঁড়ে সেটাকে আবার দাফন গোপন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনির পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে। হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন, যেরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যায় একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এ ধরনের কোন লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন আপনারা একটা বাঁশের মাচা টাচা কিছু তৈরি করেন, লাশটা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে, দেখা গেল যে গোরখোদক আর কি উনি পেয়েছেন। তখন তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি, মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা করে সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা, যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন যখন লাশ কাটা হচ্ছে ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন, হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত শেক করছে, নড়ছে। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। ডাক্তার বললেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো ওনার চোখে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাতে একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয়, এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই, আপনি যেহেতু এটা পেয়েছেন আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার
গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন সেখানে উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কারণ এরকম শব্দ করছে, তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গেছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন এই শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করলেন। কিন্তু কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন, যেটা কি দেখি তো একটু মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই খুলে দেখলেন ওই যে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থায় নিয়ে এসেছিলেন লাশ কাটা করতে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে পাটি মোড়া আচ্ছা উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো, মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা। রাতের বেলা বাসা থেকে মানে যখন রাতের বেলা কোনো ফিরতে আসেন বাসার পথে তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো এটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেসড আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পিসাবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ে কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে পাশে কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনি তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার যখন ওই গ্রামের আশেপাশে যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে, আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তো বীর কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ আমি একটা বিষয় লুকাচ্ছি, সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসূল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাই যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে, এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ীর। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকার। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তখন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময়ের মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। তো এখানে তাদের পুরান ঢাকার ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসূল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-5 সালের পর ওই চটটা এখন আর নাই, যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চটটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে, ওই কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা। তো
তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন, এখন ঢাকাতেও সেহেতু কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাইয়ের ফার্স্ট।